যে বঙ্গভঙ্গ সম্পর্কে অনেক প্রচারণা আছে, অনেক রকম প্রচারণা। সেই প্রচারণার মধ্যে একজন গবেষক হিসেবে অত্যন্ত সততার সাথে মাহবুব ভাই এই বইটি রচনা করেছেন এবং এই বইটি পড়ে আমি অনেক কিছু জেনেছি। কিছুটা আগেও জানতাম, নতুন করে ওনার বইটা পড়ে জেনেছি। তো আমার কাছে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওনার ওই বইটা থেকে, সেটা হলো যে এই বইটা পড়লে পরে সেই সময় মানে বিংশ শতাব্দীর প্রথম দিকে যে বিশেষত পশ্চিমবঙ্গ কেন্দ্রিক উচ্চবর্ণের বাঙালি হিন্দুর যে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, তার একটা প্রেক্ষাপট আমরা জানতে পারবো এই বইটা পড়লে। এবং এই বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা করেছিলেন, সেটা মূলত ছিল মুসলমান স্বার্থবিরোধী আন্দোলন এবং সেটার থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়েছিল। খুবই একটা চমৎকার ট্রান্সফরমেশন আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। কারণ হচ্ছে 1757 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ দখল করার পর থেকে পরবর্তী 100 বছর 1857 সালের সিপাহী বিপ্লব পর্যন্ত প্রধানত ব্রিটিশ শাসনকে প্রতিহত করবার চেষ্টা করেছিল এদেশের মুসলমানরা। এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে এই ক্ষমতা নিয়েছিল এবং ক্ষমতা নেওয়ার নিয়মটা হচ্ছে, সব দেশেই এটা হয়ে থাকে, যুগে যুগে হয়ে থাকে, যাদের কাছ থেকে ক্ষমতা নেয় তাদেরকে ডিমোনাইজ করার চেষ্টা করা হয় যারা ক্ষমতা নেয়। এটাই রাজনীতি, এভাবেই রাজনীতি চলে এসছে। কাজেই ব্রিটিশরাও মুসলমানদের কাছ থেকে যেহেতু ক্ষমতা নিয়েছিল, তাদের প্রচেষ্টা ছিল ডিমোনাইজ করা, বিশেষ করে বাংলা এই অঞ্চলের মুসলমানদের ডিমোনাইজ করা, পরবর্তীতে পুরো ভারতে যেটা ছড়িয়ে যায়। এবং এই সময় যে আন্দোলন হয় তার মধ্যে ফকির মজনু শাহ, তিতুমির, তাদের আন্দোলনের বেশিরভাগটাই ছিল মুসলমানদের আন্দোলন। এবং সেক্ষেত্রে যারা উচ্চবর্ণের হিন্দু ছিলেন, বাঙালি হিন্দু, তারা কিন্তু ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছিলেন। কারণ তাদের কাছে মনে হয়েছিল যে আগেও তো আমরা বিদেশিদের শাসনের অধীনে ছিলাম, তারা মুসলমানদের এখনো বিদেশি মনে করে। ভারতীয় ন্যারেটিভ, যেটা ভারতীয় সরকারের ন্যারেটিভে, এখনো মুসলমানরা কিন্তু বহিরাগত। তো সেই মানসিকতা থেকে তারা মনে করেছিল এক বহিরাগত থেকে আর এক বহিরাগত এসছে ক্ষমতায়, বরং সেটা আমাদের জন্য ভালো। কারণ যে ধর্মীয় যে কন্ট্রাডিকশন ছিল হিন্দু মুসলমানের, ওই কন্ট্রাডিকশনটা সেই অর্থে খ্রিস্টানদের সাথে ছিল না। কারণ হলো মুসলমানরা এখানকার মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন, এরা এখানকারই সন্তান ছিলেন। কাজে লড়াইটা পাশের বাড়ির লড়াই ছিল। তো সেই লড়াই থেকে তারা প্রধানত ব্রিটিশদের সহায়তা করেছিল। কিন্তু যখন বঙ্গভঙ্গ হলো, সেই বঙ্গভঙ্গের পরে কলকাতার বুদ্ধিজীবীরা মনে করলেন তাদের সাথে ব্রিটিশরা বিশ্বাসঘাতকতা করেছে এবং সেই কারণেই তথাকথিত স্বদেশী বিপ্লবের শুরু হয়। এবং সেই স্বদেশী বিপ্লবকে একটা রোমান্টিকতার মাধ্যমে নিয়ে আসা হয়, যার মধ্যে দিয়ে ক্ষুদিরাম, ইত্তাকার গল্প, তারপরে রবীন্দ্রনাথের লেখালেখি, শুধু যে আমার সোনার বাংলা তাই না, আরও যে সমস্ত গান, যেমন যে সমস্ত বাংলা ভিত্তিক গান, তারপর বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের, এই সমস্ত গান তখন সেই আন্দোলনের স্লোগানে পরিণত হয়। এবার 24শে বিপ্লবে আমরা আমাদের স্লোগান দেখতে পেয়েছি, আমাদের তরুণদের নতুন ধরনের স্লোগান। আর তখনকার স্লোগান ছিল কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো মজার ব্যাপারটা হলো, যেটা খুব চমৎকারভাবে লিখেছেন মাহবুবুল্লাহ ভাই তার বইতে, সেটা হলো যে বাঙালি হিন্দুরা 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা বলেছিল আমার অঙ্গচ্ছেদ করতে দেব না, আমার মাতার অঙ্গচ্ছেদ করতে আমরা দেব না। সেই একই বাঙালি হিন্দুরা 1947 সালে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিয়েছিল। এটা হলো ইতিহাসের খুব একটা ইন্টারেস্টিং টার্ন অ্যারাউন্ড, যেটা খুব চমৎকারভাবে মাহবুবুল্লাহ ভাই তার বইতে দেখিয়েছেন। কারণ 1947 সালে যখন সরওয়ার্দী এবং শরৎ বোস তারা একটা ইউনাইটেড বেঙ্গলের একটা তারা চেষ্টা করলেন, এবং সেই সময় প্রধানত কংগ্রেস এটার বিরোধিতা করেছিল।
কারণ মোহাম্মদ আলী জিন্নার কাছে যখন সরওয়ার্দী এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তখন মোহাম্মদ আলী জিন্না অনেকটা নিমরাজি ছিলেন। তিনি এটার বিরুদ্ধেও আসেন নাই পরিষ্কারভাবে, এবং এটার সমর্থনেও আসেন নাই, কিন্তু এমন ভাব করেছিলেন যে তার খুব একটা আপত্তি নাই যদি এরকম একটা ইউনাইটেড বেঙ্গল মুসলিম মেজরিটি স্টেট তৈরি হতে পারে, তার আপত্তি ছিল না। প্রধান আপত্তি আসে কিন্তু নেহেরু এবং প্যাটেলের কাছ থেকে। নেহেরু প্যাটেল সাধারণত ওনারা লড়াই করতেন রাজনৈতিকভাবে, কিন্তু বাংলাকে ভাগ করার ব্যাপারে কিন্তু দুজন একমত ছিলেন। বরং প্রথম দিকে মহাত্মা গান্ধী এটাকে মৌন সমর্থন দিয়েছিলেন যে এরকম একটা চিন্তা করা যেতে পারে। তো পরবর্তীতে কংগ্রেস, বিশেষ করে নেহেরু এবং গান্ধী এটার বিরুদ্ধে অবস্থান নেওয়াতে মহাত্মা গান্ধীও তিনি পিছিয়ে যান। তার পক্ষে নেহেরুকে এবং প্যাটেলকে অতিক্রম করা সম্ভব হয় নাই, এবং এই কারণে সরওয়ার্দীর যে বা শরৎ বোসের যে উদ্যোগ ছিল এটা ব্যর্থ হয়ে যায়। হয়তো এটা একটা ইউটোপিয়া ছিল, যেটা বলেছেন মাহবুব ভাই তার বইতে কিন্তু ইউটোপিয়া শব্দটা ব্যবহার করেছেন। তো ইউটোপিয়া ছিল, কিন্তু তারপরেও এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সম্ভবত উদ্যোগটা একটু বিলম্বে নেওয়া হয়েছিল, সেটাও একটা কারণ হতে পারে, কিন্তু সেটা মূল বিষয় না। ওনার বইটার মূল বিষয় হচ্ছে এই কন্ট্রাডিকশনটা দেখানো যে 1905 সালে যে শ্রেণী বঙ্গভঙ্গের বিরোধিতা করে ব্রিটিশদের বিরুদ্ধে সন্ত্রাসী আন্দোলন শুরু করেছিল এবং যেটাকে তারা স্বদেশী আন্দোলন বলেছিল, সেই বাঙালি হিন্দুরাই 1947 সালে 180 ডিগ্রি উল্টো অবস্থান নিয়ে তারা বাংলা ভাগের জন্য চাপ দিল, কারণ বাঙালি হিন্দুরা মেজরিটি মুসলিম শাসনাধীনে থাকতে চায় নাই। এটাই ইতিহাস। এখন এই ইতিহাসটা আমরা অনেকেই জানি না, অনেকেই হয়তো আমরা নানা রকম বিভ্রান্তির মধ্যে থাকি। আমি মাহবুব ভাইকে ধন্যবাদ জানাই যে এই বিভ্রান্তিটা মিটিয়ে দেওয়ার জন্য তিনি একটি চমৎকার বই লিখেছেন, এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই বইটি বিশেষভাবে পড়ার জন্য।